নমস্কার সবাইকে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক অসাধারণ জায়গা খেজুরগাছিয়ায় আপনাদেরকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। এখানকার যে পরিবেশ অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কত বাতাস আমার চুলগুলো এলোমেলো করতেছে। আর এইখানে ঢেউ দেখেন, নদী এখন একদম উত্তাল। ওয়াও, অসাধারণ অসাধারণ। ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। চারপাশে নদী আর জলরাশিতে ঘেরা এই জেলাটিকে বাংলাদেশের অন্যতম বড় দ্বীপ জেলা হিসেবে বলা হয়। মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ জলরাশি ভোলা জেলাকে মূল ভূখণ্ড থেকে অনেকটাই আলাদা করে রেখেছে। নদী, চর আর সবুজ প্রকৃতির কারণেই ভোলার প্রতিটি প্রান্তরে রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। আর এই ভোলা জেলারই দক্ষিণে অবস্থিত চরফ্যাশন উপজেলা। বিস্তীর্ণ চরাঞ্চল, নদী আর উপকূলীয় প্রকৃতির কারণে চরফ্যাশনের সৌন্দর্য যেন একটু অন্যরকম। কিন্তু ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় খেজুরগাছিয়ার মতো এত সুন্দর একটি জায়গা লুকিয়ে আছে তা হয়তো এখনো অনেকেরই অজানা। চারপাশে নদী, খোলা আকাশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবকিছু মিলিয়ে খেজুরগাছিয়া যেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক শান্তির ঠিকানা। আর এই সুন্দর জায়গাটাকে খুব কাছ থেকে দেখতে আজ আমরা ঢাকা থেকে ছুটে এসেছি ভোলা চরফ্যাশনের খেজুরগাছিয়াতে। তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ভোলার চরফ্যাশনের সেই লুকিয়ে থাকা সৌন্দর্য খেজুরগাছিয়া। আমাদের আজকের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার ব্যস্ততম নগরী সদরঘাট থেকে। আর আমাদের গন্তব্য ছিল ভোলা জেলার চরফ্যাশন উপজেলা। সারা দেশে নিম্নচাপ থাকার কারণে ঢাকা থেকে ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে শুধু একটি লঞ্চই আজকে চলাচল করছিল। তাই দেরি না করে কর্ণফুলী 12 লঞ্চটিতে আমরা উঠে পড়লাম এবং লঞ্চের টিকিট কাউন্টারের সামনে থেকে জনপ্রতি 1000 টাকা ভাড়া দিয়ে একটি তোষক সিট ভাড়া নিয়ে নিলাম। আমি এখন বর্তমানে অবস্থান করছি কর্ণফুলী 12 নম্বর যে লঞ্চটা আছে সেটাতে, কর্ণফুলী 12। এখন আমি এটাতে করে চলে যাব সরাসরি বেতুয়া ঘাটে। সেখানে পৌঁছাইতে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো সময় লাগবে। আর আমি যেখানে কেবিনটা নিছি, আমি কেবিন পাই নাই, সিঙ্গেল কেবিন পাই নাই, তো একবারে সেফ একটা জায়গায় যেখানে হচ্ছে কোনো ভয় ডর থাকবে না, সেখানে একটা সিট নিছি, সেটা আপনাদের দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে মাস্টার কেবিনের ভিতরেই, এই যেখান থেকে লঞ্চ পরিচালনা করে, এখান থেকে হুইল ধরে লঞ্চ চালায়। আমার সিট হচ্ছে এটা সিঙ্গেল সিট, হ্যাঁ, রিজনেবল প্রাইসের মধ্যে। এখান থেকে আপনি সকালের যে অসাধারণ যে ভিউ সেটা উপভোগ করতে পারবেন। আর এখান থেকে তো দেখাই যাচ্ছে বারান্দা, কত সুন্দর লাগতেছে। বাহ, চলুন আপনাদেরকে লঞ্চটা একটু ঘুরে দেখাই। লঞ্চটা ছাড়বে রাত 8টা অথবা 7:30টার দিকে। এটা হচ্ছে নামার রাস্তা, পিছনে নামার কোনো রাস্তা নাই, এই একটাই রাস্তা। চলেন আমরা একটু লঞ্চের আশেপাশে সব কিছু একটু ঘুরে দেখি। এটা হচ্ছে একবারে নামার রাস্তা। চলেন ওই পাশে আর ওই পাশে 2টা রাস্তা আছে, ওই পাশ দিয়ে আমরা একটু ঘুরবো। এটা হচ্ছে এই লঞ্চের ডেক। অসংখ্য মানুষ এখানে আজকে ভোলার দিকে যাওয়ার জন্য আপনার এই লঞ্চে উঠেছে। আমরা আর একটু ভিতরে যাই, ওই পাশ দিয়ে দোতলায় ওঠা যায়। চলেন ওই পাশ দিয়ে উঠি। এখানে এই যে ফার্নিচার অনেকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইঞ্জিন সাইড। এখানে বড় বড় 2টা ইঞ্জিন আছে, শক্তিশালী খুবই, যে 2টা ইঞ্জিন ঠেলে পুরো লঞ্চটা আসলে সামনের দিকে এগিয়ে যায়। চলেন আর একটু উপরে যাই। এটা হচ্ছে দোতলা এই লঞ্চের, আর ওই পাশে ওগুলো হচ্ছে কেবিন সাইড। আর অর্ধেক পাশ হচ্ছে আপনার ডেক সিস্টেম করে রেখেছে, লঞ্চ করতে পারতো। এই যে ওয়াও, ওই পাশে আর জায়গা নাই যাওয়ার। এখানেও অনেক মানুষ। এই লঞ্চ প্রায় প্রত্যেক দিন 600 লিটারের মতো তেল খায়। ভাবতে পারেন 600 লিটার। এখান থেকে ভোলা বেতুয়া যাইতে প্রায় 600 লিটার তেল খায়। হাই কাকা,
তো এই তথ্য আমি পাইছি হচ্ছে যে আপনার মাস্টার আছে লঞ্চ পরিচালনা করে সামনে থেকে, তো তাদের মধ্যে একজন আমাকে এই তথ্যটা দিছে। আসলে কিন্তু এটা কম কিছু না, 600 লিটার মানে অনেক কিছু। চলুন আপনাদেরকে একটু উপর থেকে ঘুরে নিয়ে আসি। কেবিন যেখানে আমার, এটা হচ্ছে একবারে নিচ থেকে এভাবে উঠতে হয়। চলুন যাই, এটা অনেক ভিআইপি লবি। হ্যাঁ, ওই যে ভিআইপি লবি। বাহ, এখানে তো দোকানপাট আছে, খাওয়া দাওয়া এখান থেকেই করা যাবে। এই যে 4th তলার সিঁড়ি, এখান দিয়ে দেখেন হচ্ছে রুম। লঞ্চটা ঘুরে দেখতে দেখতে কখন যে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা কিছুক্ষণের মধ্যেই সদরঘাট ত্যাগ করব। আমাদের লঞ্চ প্রায় রেডি। এই যে লঞ্চ অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে। আমাদের লঞ্চটি নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা বেশি সময় নিয়ে ঠিক রাত 8:30টার দিকে ঢাকার ব্যস্ততম নগরী সদরঘাট থেকে ছেড়ে যায় ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে। আমাদের লঞ্চটি যখন ধীরে ধীরে সদরঘাট পেরিয়ে নদীর মাঝ দিয়ে এগিয়ে চলতে শুরু করলো, তখন আমরা লঞ্চের সামনে থেকে উপভোগ করছিলাম নদীর বুক দিয়ে ছুটে চলা লঞ্চের যাত্রা। একদিকে নদীর কালো জল, অন্যদিকে ঢাকার রাতের আলোকিত শহর। নদীর পাড়ে জ্বলতে থাকা অসংখ্য আলো দেখতে দেখতে কখন যে শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা অনেকটা দূরে চলে এসেছি বুঝতেই পারিনি। এরই মধ্যে হঠাৎ অনুভব করলাম বেশ খিদে পেয়েছে, তাই আর দেরি না করে চলে গেলাম লঞ্চের রেস্টুরেন্টে। সেখানে থাকা তালিকা থেকে আমি আমার জন্য নিয়ে নিলাম একটি বড় পোয়া মাছ, এক বাটি ডাল আর এক প্লেট সাদা ভাত। সব মিলিয়ে রেস্টুরেন্টের বারান্দা থেকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে ভালোভাবেই রাতের খাবারটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম লঞ্চের একবারে সামনে এবং সেখানে দাঁড়িয়ে উপভোগ করছিলাম এই ঘুটঘুটে অন্ধকার পৃথিবীটাকে। কি সুন্দর না এই পৃথিবীটা। কিছুক্ষণই রাতের নদী আর প্রকৃতি অনুভব করার পর ফিরে এসে শুয়ে পড়লাম, কারণ সামনে তখনও অনেকটা পথ বাকি। ভোর হতে না হতেই আমাদের লঞ্চ দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেল চরফ্যাশনের বেতুয়া ঘাটে। আমরা লঞ্চ থেকে নেমে মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে একটি অটোতে করে আমরা সরাসরি চলে গেলাম চরফ্যাশন উপজেলায়। চরফ্যাশনে রাত্রি যাপন করার জন্য আপনারা পেয়ে যাবেন অসংখ্য 3 স্টার 4 স্টার হোটেল। আপনাদের সুবিধার্থে চরফ্যাশনে কোন কোন হোটেলে থাকতে পারেন এবং কত টাকাই বা কস্টিং খরচ হতে পারে সেই রিলেটিভ একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। চরফ্যাশনে আমার মামা বাড়ির থাকার কারণে আমি এখানে হোটেল বুকিং না করে আমি সরাসরি চলে গেলাম তাদের বাসায় এবং সেখান থেকে ঘুরে দেখব চরফ্যাশনের সেই অপূর্ব সুন্দর একটি জায়গা খেজুরগাছিয়াকে। মামার বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটি বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য চরফ্যাশনের খেজুরগাছিয়ার উদ্দেশ্যে। চরফ্যাশন সদর থেকে খেজুরগাছিয়ার দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। আপনারা চরফ্যাশন সদর থেকে একটি অটো কিংবা মোটরসাইকেল ভাড়া করে সহজেই চলে আসতে পারবেন খেজুরগাছিয়াতে। তবে আমার যাত্রাটা ছিল একটু অন্যরকম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে একটি বাইক নিয়ে ছুটে চলছিলাম, আর রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি ধীরে ধীরে শহরের ব্যস্ততাকে ভুলিয়ে দিচ্ছিল। পথ চলতে চলতে কখনো বা গল্প, কখনো হাসি, কখনো আনন্দ, সব মিলিয়ে পথটা যেন আমাদের ভ্রমণে একটি অংশ হয়ে উঠেছিল। আর এভাবেই গ্রামের শান্ত রাস্তা পেরিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য খেজুরগাছিয়া সেই বহুল আলোচিত সি বিচে। কিন্তু এখানে প্রকৃতি যে আমাদের জন্য আরো অন্যরকম কিছু অপেক্ষা করে রেখেছিল সেটা তখনও আমরা জানতাম না। কি পরিমাণ নদী উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যে পরিবেশ অসাধারণ। এখানকার আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কত বাতাস আমার চুলগুলো এলোমেলো করতেছে। আর এইখানে ঢেউ দেখেন, নদী এখন একদম উত্তাল।
অসাধারণ অসাধারণ। আপনারা ফিল করতে পারতেছেন এখানকার পরিবেশটা আসলে কতটা সুন্দর, কতটা, ও মাই গুডনেস। আপনারা দেখতে পাচ্ছেন নদী কি পরিমাণ উত্তাল, কি পরিমাণ। আমি অলরেডি ভিজে গেছি এখানকার ঢেউয়ের কারণে। নিম্নচাপ থাকার কারণে এখন নদী একদম উত্তাল। এখানকার এখন আর ড্রোন উড়ানো যাবে না, কারণ হচ্ছে এখানকার পরিবেশ খুবই উত্তাল। এখন ড্রোন উড়াইলে এখানকার বাতাসের কারণে আমার ড্রোন হারা যাবে। আমি রিস্ক নিতে যাচ্ছি না, না হলে আপনাদেরকে এখানের যে সৌন্দর্য সেটা আরও ক্লিয়ারলি আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম। তারপরও দেখেন যে কি পরিমাণ ঢেউ। এই ঢেউয়ের মধ্যে যদি কেউ পড়ে তাহলে সে নাই, হারা যাবে। এই ঢেউটা একদম সম্পূর্ণ সাগরের মতো ফিল হচ্ছে। আর দেখেন ওই জায়গায় আরো অনেক মানুষ এনজয় করতেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সামনে, দেখায় এখানকার আরো সুন্দর দৃশ্য। এত উত্তাল সমুদ্রে আপনি যদি একটু এনজয় করতে চান তাহলে এরকম সিজনে আসতে হবে, এছাড়া আপনার পক্ষে সম্ভব নয় এত সুন্দর দৃশ্য উপভোগ করতে। বাহ! আপনারা আমার পিছে দেখুন, আমি আপনাদের কীভাবে বুঝাবো। এই যে দেখছেন কি পরিমাণ ঢেউ, পুরো সমুদ্র ফেল, পুরো নদী উত্তাল হয়ে আছে এই নিম্নচাপের কারণে। আর আমরা এইটারই মজা নিচ্ছি, যেন আমরা অন্তর থেকে ফিল করতে পারি। কি বলে বুঝাবো, আপনারা যদি এরকম সিজনে এখানে না আসেন, এই যে এভাবে কোনো ফিলই পাবেন না। এখানে এই দেখুন শেষ, ও মাই গুডনেস, দেখেন শেষ, ভিজে শেষ। আমাদের সবার অবস্থা খারাপ, এই প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে আমাদের, শার্ট প্যান্ট। এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটার নাম আমি আবারও বলতেছি, এই জায়গাটার নাম হচ্ছে খেজুরগাছিয়া, চরফ্যাশন উপজেলার মধ্যে এই জায়গাটা অবস্থিত। এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই জায়গাটাতে। না আসলে আপনারা বুঝবেন না যে এই জায়গার আসলে কত সুন্দর আর এবং কতই। এই দেখেন, আপনারা বাতাস দেখে বুঝতে পারেন, মাইন্ড ব্লোয়িং অবস্থা। আমাদের মতো এখানে আরও ভাই ব্রাদারও আসছে। আপনি বলেন আজকের ওয়েদারটা কেমন? আজকের ওয়েদার অনেক সুন্দর। আজকে আমাদের অনেক ফ্রেন্ডরা আসবে, অনেক মজা করবো। মানে এরকম ওয়েদার কি সবসময় থাকে নাকি আজকে একটু বেশি উত্তাল? আজকে একটু বেশি উত্তাল। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের ভাগ্যই বেশি ভালো, তো সুন্দর উত্তাল একটা অবস্থা পেয়েছি। আসুন আপনাদেরকে আরও নাইস একটা ওয়েদার নিয়ে যাই, চলেন। আপনারা আসুন আমাদের সাথে, এখানে বসে আপনারা চাইলে ফিল নিতে পারবেন। আপনারা দেখতে পারেন এখানকার সমুদ্রের জল, মানে নদীর জল এখন কোথায় আছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গায় এত পানি থাকে না। আর ঢেউগুলো দেখছেন কত বড় বড়, এত ঢেউ সমুদ্র ছাড়া কিন্তু নর্মালি দেখা যায় না। সমুদ্র ছাড়া এরকম ঢেউ কোথাও পাবেন না, কিন্তু আজকে সমুদ্র অনেক উত্তাল। প্রকৃতি এত সুন্দর, ভগবানের সৃষ্টি দানগুলো এত সুন্দর, আসলে বোঝানো যায় না। সমুদ্র উত্তাল, তার মধ্যে তারা কি সুন্দর এনজয় করতেছে। তিনজন নাম ছিল, কই 1 2 3, যাক পাইছি। আমি তো ভয় পাইছিলাম, ও মনে হয় গায়েব হয়ে গেছে। আসুন আমরা একটু এখন আমার সাথে যারা আসছে, আমার মামা এবং আমার মৌসাতো ভাই, তাদের থেকে একটু এখানকার ওয়েদার এবং এই জায়গার যে রিফ্রেশ একটা ফিলিংস, এটা কেমন লাগতেছে সে সম্পর্কে একটু ধারণা নেই। তো মামা, আজকে এখানে এসে আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আর আমি কখনো এই জায়গায় আসি নাই, এই প্রথমবার। ভাইগনা পার্থ আছে, তার কারণে এখানে আসতে পারছি। আর এটা যে আসলে এত সুন্দর একটা জায়গা আমাদের ভোলার মধ্যে, আমি কল্পনা করতে পারি নাই। একদম কক্সবাজারের ফিল পাচ্ছি, খুবই দারুণ। ধন্যবাদ। আপনার কাছে কেমন লাগতেছে? আমি এর আগে কয়েকবার আসছি, তো খেজুরগাছিয়াটা আসলে সত্যি মনোমুগ্ধকর। বিশেষ করে ভোলা জেলার চরফ্যাশন থানার মধ্যে অবস্থিত খেজুরগাছিয়া, এটা একটি রীতিমতো বলা যায় মিনি কক্সবাজার। তো এখানে এর আগে এরকম এত ঢেউ বা পানি বা জল এগুলো কোনো কিছুই ছিল না। বর্তমানে এখন অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, অনেক পানি, অনেক সমুদ্র স্রোত দেখা যাচ্ছে। তো ওই দৃষ্টিগত সত্যি মনোমুগ্ধকর। আপনারা এখানে আসলে কিছু হলেও এখানে খেতে পারবেন, যে মিনি কক ইকো রেস্টুরেন্ট নামে একটা জায়গা আছে। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা দারুণ একটা প্লেস। খেজুরগাছিয়ার অপরূপ সৌন্দর্য আর উত্তাল মেঘনা নদীর ঢেউ উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না।
এরই মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে এসেছে, তাই মিনি কক্স ইকো রেস্টুরেন্ট থেকে আমরা 5 জনের জন্য দুপুরের খাবার অর্ডার করে দিলাম। খাবার তৈরি হতে তখন কিছুটা সময় বাকি, তাই এই সময়টুকু বসে না থেকে খেজুরগাছিয়ার আরো কিছু সৌন্দর্য খুঁজে দেখার জন্য আমরা আবারও বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। সামনে এগোতে এগোতে পথের দুপাশে প্রকৃতি আর নদীর দৃশ্য আমাদের বারবার থামিয়ে দিচ্ছিল। আমরা অবশেষে পাঁচকপাট বাজারে এসে পৌঁছালাম। ছাগল পোষায় এই সেই পাঁচকপাট। এক, দুই, তিন, চার, পাঁচ। এই যে পানি, ওই যে পানি। সামনে মেঘনা নদীর বিশালতা, চারপাশের প্রকৃতি আর দূরের দৃশ্য সব মিলিয়ে জায়গাটা এত সুন্দর ছিল যে বাইক থামিয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গেলাম। আমরা মাত্র খাজুরগাছা থেকে এখানে আসলাম, সেখানকার ভিউ তো আপনারা দেখতেই পাইলেন। এই দেখুন আমার পিছনে, ওয়াও, অসাধারণ। কিন্তু আপনাদের কি ভাষায় বললে আপনারা বুঝবেন আমি জানি না। এখানকার যে এখন যে ফিলটা হচ্ছে, ওয়াও, এটা হচ্ছে আপনি ফিল পাবেন একমাত্র বর্ষাকালে আসলে। এরকম ফিল পাবেন, এছাড়া মনে হয় না আর পাবেন কখনো। আপনারা এখানের গাছগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন ওরা কিভাবে দুলতেছে বাতাসের কারণে, ওদের ঘাড় ব্যাকা হয়ে গেছে, এতটা পরিমাণ বাতাস হচ্ছে। 2 লক্ষ টাকার ভিউ, মানে 2 লক্ষ টাকা দিয়ে এরকম ভিউ পাওয়া যাবে না। এতটা শান্তি পাইতেছি, যেটা ঢাকার এই কোলাহল, তারপর শহর ব্যস্ত, এই ইট পাথরের শহরে এরকম পাচ্ছি না। কিন্তু আমরা তখনও জানতাম না কয়েক মুহূর্ত পরেই প্রকৃতি তার সম্পূর্ণ অন্য একটি রূপ আমাদের সামনে তুলে ধরবে। আমরা রাইট নাও বৃষ্টির ঝড়ের কবলে পড়েছি। ওই দেখুন আমরা কিভাবে লুকাইছি। এই যে ওয়াহ, কি বলবো, মানে বৃষ্টির হঠাৎ এত জোরে বৃষ্টি আসবে আমরা কখনো ভাবিও নাই। ঝড়ো আবহাওয়া, এই যে ওনারা লুকাইছে, আমি আমার গাছে, এই গাছের নিচে। রাইট নাও আমাদের সিচুয়েশন এরকম, হঠাৎ বৃষ্টি আসলো, এই মাত্র দেখলাম সবকিছু কিন্তু ক্লিয়ার। মানে কি বলবো আপনাদের বুঝাতে পারতেছেন। দেখেন কি সুন্দর ওয়েদার, ওয়াও, মারাত্মক ওয়েদার। ঝড়ো আবহাওয়ার কিছুটা সময় সেখানে কাটিয়ে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরই আমরা আবারও রওনা দিলাম সামনের দিকে। আর কিছুটা এগোতেই নদীর বুকে চোখ পড়লো বিশাল বিশাল মাছ ধরার ট্রলার। দূর থেকে দেখতেই মনে হচ্ছিল এই বিশাল নদী শুধু সৌন্দর্য বয়ে নিয়ে যাচ্ছে না, এর বুকেই চলছে অসংখ্য মানুষের জীবনের গল্প। আর এই ট্রলারগুলো নিয়ে জেলেরা ছুটে যায় নদী পেরিয়ে সাগরের দিকে জীবিকার সন্ধানে। আমরা এখন অবস্থান করছি চরফ্যাশন জেলার মাইনুদ্দিন ঘাটে। এই জায়গাটার পরিবেশটা অসাধারণ। এখন আমরা কথা বলবো এখানকার যে জেলেরা আছে তাদের সাথে, তারা কিভাবে জীবনযাপন করে এবং কতদিনের জন্য হচ্ছে তারা মাছ ধরতে যায়। তো চলুন তাদের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব হাজারীগঞ্জ 9 নম্বর। আচ্ছা, আপনি আসলে মূলত কি এই জীবিকায় হচ্ছে নির্বাহ করতেছেন? হ্যাঁ, আমরা এই জীবিকায় নির্বাহ করি। এভাবে কত বছর যাবত আছেন? 22-23 বছর। বা আপনার পুরো জীবন যৌবন সব কিছু তো এখানে একদম পুরো নির্বিশেষ করে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে মূলত হচ্ছে মাছের কি অবস্থা, মানে আপনাদের জীবিকার নির্বাহের ক্ষেত্রে কীরকম, মানে সব দিক দিয়ে হচ্ছে উন্নতির দিকে কীরকম প্রভাব পড়তেছে? না, উন্নত হয় না এখন, আগে যেমন ছিল এখন অত নাই। বাজার মূল্য দাম বেশি, সকল কিছুর দাম বেশি, নদীতে মাছ কম, এই কারণে মানে আগের মতন ইয়া হয় না। এখন অনেকটা জেলেরা ধরেন না ঋণগ্রস্ত আছে ব্যাপক। বর্তমান আবহাওয়ার উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে হচ্ছেন, মানে নদীর দিকে যেতে পারছেন কিনা, বা কোনো সিগন্যাল হলে? সিগন্যাল হলে তো যাওয়া যায় না, যে বাতাস এখন নদীতে কোনো নাও নেই। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। আপনি এই জীবিকা নির্বাহ করতেছেন কত বছর যাবত? আজকে থেকে 20 বছর। 20 বছর শেষ করে দিয়েছেন। কি অবস্থা, কেমন ডেভেলপ হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, লগাবাতে চলে। জি। আপনারা যে টোটাল একটা টিম যেভাবে হচ্ছে একটা মানে নৌকা, বড় নৌকা হয়ে সাগরে যান, এরকম হয় না? কয়েকদিন যাবত থাকেন, এরকম হয়েছে কিনা? 8 দিন 10 দিন। আপনি কি আর 10 দিন ছিলেন? জি, আমরা 17 দিনে ছিলাম। 17 দিন। কি পরিমাণ মাছ পাইছেন? মাছ মানে সব সময় তার মাছ হয় না, মানে মাছের একটা ইয়ে আছে, দায়রা আছে, ওইভাবে হঠাৎ পায় আবার নাই। সর্বোচ্চ কত মন? সর্বোচ্চ কত ধরেন 300 মন তালাই। 300 মন, অন্যান্য মাছ সব মিলে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাদেরকে। ঘোরাঘুরি শেষে আমরা আবার ফিরে এলাম সেই রেস্টুরেন্টে যেখানে দুপুরের খাবারের অর্ডার দিয়ে বের হয়েছিলাম। এরপর সবাই খাবার খেয়ে খাবারের বিল পরিশোধ করে দিলাম। খাবারের মান খুব একটা ভালো না হলেও মোটামুটি খাওয়ার মতো ছিল।
সব মিলিয়ে খেজুরগাছিয়ার আজকের দিনটা ছিল বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।